বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের কিছুক্ষণ আগে একটু করে লাইভে আসছিলাম, তোমাদের ওই কিছু সমস্যার কারণে আবারও তোমাদের লাইভটা আবারও কেটে দিয়ে আবারও দিয়েছি, আবারও শুরু থেকে দিয়েছি। ওইটা আমরা ডিলিট করে দেব, এটা থাকবে ইনশাল্লাহ। এখন তোমাদের আবারও সবাইকে শেয়ার দেওয়ার জন্য এবং বন্ধুদের মেনশন দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। কমার্স প্রো থেকে আয়োজন করা হয়েছে এসএসসি ইংলিশ রাইট ফর্ম অফ ভার্বস। শুরু করা যাক তাহলে। এখানে কতগুলো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে কতগুলো তোমাদের শুরু থেকে কয়েকটা কী জন্য পড়বো, কেন পড়বো, ওইগুলা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। এটার কোনো দরকার নাই, আমরা ওই যেগুলা দরকার ওইগুলা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আগে তারপর ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আগেরগুলো কাটি নেই, সেজন্য থেকে গেছে। দেখো ভার্বের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের আবারও বলতেছি, ভার্ব হচ্ছে দুই প্রকার। দেখো ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব হচ্ছে যে, ফাইনিট ভার্বের বাংলা অর্থ হচ্ছে যে সমাপিকা ক্রিয়া, মানে যেগুলো সক্রিয় থাকবে, যেগুলো কাজ করবে বোঝাবে। মনে করো আমি তোমাদের এই দুইটার মধ্যে পার্থক্য দেখাই, ফাইনিট এবং নন ফাইনিটের মধ্যে তোমাদের পার্থক্য দেখায়। মনে করো ফাইনিট বলো যে ওই সব শব্দ, ধরো তোমাদের বলতেছে মনে করো বলতেছে যে খাওয়া। এখন খাই এবং খাওয়া এই দুইটার মধ্যে দেখো, আমি বলছিলাম যে করিম ভাত খাই, বলছি করিম ভাত খাই। এবং এরপরে নন ফাইনিটের উদাহরণ দিচ্ছি, মনে করো খাওয়া একটা ভালো কাজ। এখন দেখো খাওয়া ওইখানে তোমাদের নাম হিসেবে ব্যবহার হয়েছে, খাওয়া যে নামটা জিনিসটা আছে ওইটা ভালো কাজ। আর এখানে হচ্ছে করিম ভাত খাই, খাইটা হচ্ছে যে তোমার কি এখানে কাজ বোঝাচ্ছে। তাহলে ফাইনিট এবং নন ফাইনিটের মধ্যে পার্থক্য এটা। আচ্ছা এরপরে চলে যাচ্ছি ফাইনিটের প্রকারভেদ। ফাইনিট ভার্বের দুই প্রকার, অক্সিলারি প্রিন্সিপাল বা মেন ভার্বে বলা অনেকে। আচ্ছা যাই হোক, অক্সিলারি ভার্ব আবার হচ্ছে দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি বা জেনারেল দিছে, তারপর তোমাদের মডেল অক্সিলারি। তোমাদের তোমাদের ভার্ব টু বি ভার্ব হচ্ছে তোমাদের, আমি লিখে দিই। টু বি ভার্ব হচ্ছে দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এই পাঁচটা, কয়টা, 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে তোমাদের টু বি ভার্ব। তোমরা আমার মুখে পড়া এম ইজ আর ওয়াচ ওয়ার, এই পাঁচটা হচ্ছে যে তোমাদের কী ভার্ব, টু বি ভার্ব। এরপরে দেখো তোমাদের টু হ্যাভ ভার্বগুলো দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড, বুঝছো। তারপর মনে টু ডু ভার্ব, দেখো এরপর টু ডু ভার্ব কি, ডো ডে ডা। দেখো এরপরে আমরা চলে যাবো নন ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে তোমার ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে যে তোমাদের হচ্ছে যে ওই তোমরা ভার্বের হয়তো তোমরা সবাই জানো ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তিনটা ফর্ম থাকে। ওই তিনটা ফর্ম থেকে তৃতীয় ফর্মটা হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল, এবং আরেকটা পারফেক্ট পার্টিসিপল আছে, ওটা হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, ওটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তারপর ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ হচ্ছে যে টু থাকবে, 2 এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম। আচ্ছা এগুলো তোমাদের বিস্তারিত আলোচনা করব নিচের রুলসের মধ্যে পড়বে ইনশাল্লাহ। দেখো এরপর দেখো তোমরা এই কয়েকটা আমরা রুলস নিয়ে আলোচনা করব। হ্যাঁ অবশ্য রুলসগুলো তোমাদের আমি বুঝিয়ে দিব, এবং তোমরা লেখার কোনো দরকার না, আমি তোমাদের পিডিএফটা শেয়ার করে দেবো, বুঝছো। দেখো কোনো সময় উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, তারপর জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি,
নর্মালি, ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, ডেইলি, ওপেন, সামটাইমস থাকলে তাহলে তোমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবা। তোমাদের নিচে সুন্দর করে আমি উদাহরণ দিয়ে রেখেছি। দেখো, কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। এখন দেখো আমরা এরপরে নিচের আনসারটা কি দিয়েছি, কামাল অলওয়েজ ডাজ হিজ ওয়ার্ক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কামালের সাথে ডাস কেন যুক্ত হয়েছে, মানে ডু এর সাথে ইএস কেন যুক্ত হয়েছে। এটার বড় কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। সিঙ্গুলার নাম্বারের কারণে তোমাদের এস বা ইএস যুক্ত করাতে হয়েছে। দেখো থার্ড পারসন আমরা কেন চিনব, মনে করো পার্সন হচ্ছে কয় প্রকার, তোমাদের পার্সন আচ্ছা দেখাতে হবে না, মুখে বলি। পার্সন হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। পার্সন কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্সন, একটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্সন, আর একটা সেকেন্ড পার্সন, আর একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে, দেখো তোমরা ফার্স্ট পার্সন হচ্ছে আসলে আমরা কথা বলা, এগুলো কথা বলার তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলে তোমরা ক্লিয়ার হবে। দেখো পার্সনের মনে করো তোমরা দুই শ্রোতা, সেই সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে যে ওই যাকে নিয়ে কথা বলবো। মনে করো আমি বলছি যে করিম খুব ভালো ছেলে। এখন তোমার নাম করিম নয়, আমার নামও করিম নয়, করিম হচ্ছে একজন তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি যদি আমি কথায় আনি তাহলে সে হবে থার্ড পার্সন। আমরা তৃতীয় ব্যক্তি বলি না, তৃতীয় ব্যক্তিকে নিয়ে কারণ কথা বলছে এইভাবে বলি না, তাহলে তৃতীয় ব্যক্তিকে ইংরেজিতে বলে থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কি? থার্ড পার্সন, থার্ড পার্সন। তারপর সিঙ্গুলার মানে হচ্ছে একক, এক বা তোমরা জানো। আর নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে অবশ্যই দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে আচ্ছা সরি আমার আসতেছে না। আচ্ছা, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক ব্যক্তি, আর প্লুরাল নাম্বার হচ্ছে দুই ব্যক্তি, দুইজন থাকবে বা অনেকে থাকতে পারে, তিনজন, চারজন, এক রকম অগণিত। তাহলে ফার্স্ট তোমাদের হচ্ছে যে সিঙ্গুলার নাম্বার, করিম একজন, সেই জন্য সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, সেই জন্য তোমাদের এস বা ইএস যুক্ত করানো হয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তারপর দেখো, তারপর দ্য আর্থ এরপর আছে, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড সান, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন দেখো দ্য আর্থ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী কয়টা? একটা, তাহলে সিঙ্গুলার নাম্বার। আর পৃথিবীতে আমার আর তোমার কথা শুনতেছে না, আমি পৃথিবী কথাও বল না, শুনেও না, তাহলে আমরা একটা থার্ড মানে কোনো একটা নতুন একটা মানুষকে নিয়ে কথা বলতেছি, তাহলে এটা থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে শেষে এস বা ইএস যোগ করে দিতে হয়। এটা মনে রাখবা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর আমরা দ্বিতীয় রুলস আছে, কোনো সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ উদাহরণ দিই, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে সূর্য কি কখনো পশ্চিম দিকে উঠেছে বা উত্তর দিকে কখনো উঠেছে? তাহলে এটা সবসময় সত্য কথা। যেগুলো সবসময় সত্য কথা এগুলোকে ইউনিভার্সাল ট্রুথ বলে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে যেগুলো হচ্ছে যে কি অভ্যস্ত কাজ, আবার যেগুলো সাইন্টিফিক ট্রুথ, যেগুলো বৈজ্ঞানিক সত্য, এগুলাকেই বলা, এগুলো সবসময় কী টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বা ভার্বের কোনো, তোমরা বলতে পারো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া ভার্বের কোনো পরিবর্তন হবে না এই সেন্টেন্সগুলোতে। যেমন একটা উদাহরণ, যেমন আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, তাহলে এভরিডে প্রতিদিন আমি কী করতে যাই? হাঁটতে যাই। তাহলে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে এটা একটা অভ্যাসজনিত কাজ। যেগুলো অভ্যাসজনিত কাজ এগুলাকে তোমরা কী বলবা? হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ওগুলো সবসময় কী হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বৈজ্ঞানিক একটা তোমাদের এখানে উদাহরণ দেওয়া থাকবে না মনে হয়, আমি একটু বৈজ্ঞানিক সত্যের কথা বলি। যেমন বৈজ্ঞানিক সত্য হচ্ছে যে কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে এটাই বৈজ্ঞানিক সত্য কথা। সূর্য কী করে? কাকে কেন্দ্র করে? পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরে? সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তাহলে এটা চিরন্তন, এটা একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর আগে মানুষ জানতো না, সেজন্য। আচ্ছা, এরপরে দেখো এইগুলো সবসময় কী হবে? প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স। আর এগুলো তোমাদের লেখার দরকার নেই, মন দিয়ে বুঝো আমি কি বলতেছি। পরে তোমাদেরকে আমি পিডিএফটা দেবো ইনশাল্লাহ। এরপরে দেখো 2 নাম্বার রুলস। দেখো কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, রেপিটেডলি, তারপর রাইট নাও,
প্রভৃতি থাকে তাহলে ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো আবার করতেছে, কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট, at this moment, at present, day by day, increasingly, repeatedly, right now, এগুলো থাকলে তোমরা কি করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমাদের আমি লিখে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের শব্দ হচ্ছে যে এগুলো এখানে দেওয়া হয় না, আমি বলে দিই না। আচ্ছা দেখো কীভাবে ভার্ব থাকবে, মনে করো একটা, ওই তোমাদের উপরে লিখে দিয়েছিলাম কি, তোমাদের বলছিলাম অক্সিলারি ভার্বে কোনগুলা, জেনারেলগুলা, আমি জি লিখতেছি শুধু, জেনারেলগুলো থাকবে। জেনারেল কোনগুলো থাকবে, টু বি ভার্ব থাকবে, টু বি ভার্বের প্লাস আইএনজি যুক্ত হবে, তখন সেটা হবে যে কি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলাকে কি বলবা তোমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা তারপর নিচে উদাহরণ দেওয়া আছে, যেমন ইউ সুইম নাও, তুমি এখন সাঁতার কাটো। আচ্ছা তোমরা এখানে বাংলা বুঝলে তোমরা বুঝবে। আর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেগুলো কাজের শেষে তেসে এগুলো যুক্ত হবে। যেমন বলছো তুমি এখন সাঁতার কাটো, এরকম কোনো কথা আছে নাই, তাহলে তোমরা কি বলবে, এখন তুমি সাঁতার কাটতেছ। তো তুমি বাংলাতে ভার্বের সাথে তেইশও যুক্ত করতেছে, ইংলিশও সেভাবে আইএনজি যোগ করে তেইশও করে দিতে হবে। যেমন ইউ আর সুইমিং নাও, তুমি এখন সাঁতার কাটিতেছ, বুঝছো। এরপরে দেখো আরেকটা তোমাদের উদাহরণ দিই, যেমন এরপরে অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে দিয়ে একটা তোমাদের উদাহরণ দিই, বুঝছো। দেখো জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, ডে বাই ডে এর অর্থ হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে কীভাবে, দ্য প্রাইস অফ ডেলি কমোডিটিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে ইজ ইনক্রিজিং আনছি না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা এটা মনে রাখবে, নাও, অ্যাট দিস মোমেন্ট, at the moment, at present, day by day, increasingly, repeatedly, right now, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা তোমরা মানে এগুলো মাইন্ডে সেভ করে রাখবা, বুঝছো। এগুলো কি বোঝার জিনিস, তোমরা মনে রাখতে মানে বেশি দিন মুখস্থ করলে কখনো পারবে না, আন্দাজে মুখস্থ করে লাভ নাই, তোমাদের বুঝতে হবে। কেন, নাও মানে এখন মানে কাজটা কন্টিনিউয়াস মানে চলমান, নাও মানে এখন কাজটা চলমান আছে, অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তের মানে কি, মানে যেগুলো চলমান থাকে ওইগুলোকে বোঝায়। তারপর ডে বাই ডে, দিন কী করে বাড়তেছে, এভাবে বোঝাইতেছে যুক্ত হয়েছে, এগুলো কন্টিনিউয়াস টেন্স। এইভাবে বুঝে পড়তে হবে, যা মুখস্থ করলে বলে যাবা। দেখো তারপর আছে, কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, ইমিডিয়েটলি, সো ফার ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয়। দেখো জাস্ট মানে হচ্ছে এখন, জাস্ট নাও মানে এই মাত্র, অলরেডি মানে কি মানে হয়ে গেছে, রিসেন্টলি মানে হয়ে গেছে মানে কিছুক্ষণ আগেই, ইয়েট, এভার, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বোঝো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পারফেক্ট টেন্স মানে যেগুলো কাজ এইমাত্র হয়েছে, এইমাত্র কাজটা শেষ হয়েছে, এইরকম যদি বোঝায় সেগুলোকে কী করবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই করবা। আচ্ছা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয় তখন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নিয়ম হচ্ছে তোমাদের, আমি এখানে আছে তারপরে দেখাই দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, অথবা কি থাকবে, হ্যাজ, এর সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম যুক্ত হবে। এইগুলো থাকলে তখন কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে। তখন এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনি। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ কী, মনে করো তুমি বলছো আমি একটা চিঠি পেয়েছি, বা তোমাকে একটা চিঠি দিয়েছে, তখন তুমি উত্তরে দিচ্ছ আমি এখন চিঠি পেয়েছি, সি যুক্ত হয়েছে মানে চিঠিটা তোমার হাতে চলে এসেছে, মানে তুমি পেয়ে গেছো। এইভাবে বোঝালে তাহলে সেটাকে তোমরা কী করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই করবা। যেমন এখানে উদাহরণ দিয়েছে, দ্যাট জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, তারা এইমাত্র তাদের কাজ শেষ করেছে। তুমি কি এইভাবে বলতে পারো, এইমাত্র তাদের কাজ শেষ এইভাবে শেষ করে দিতে পারবে না, এইভাবে বলতে পারবে ইউ হ্যাভ জাস্ট ফিনিশড দেয়ার ওয়ার্ক, তোমার এইমাত্র কাজটা শেষ হয়ে গেছে, বুঝছো।
এর তখন তোমাদের পারফেক্ট টেন্সই করতে হবে প্রেজেন্ট। এখন তোমাদের মার্ক করে দিচ্ছি কোনগুলো লাগবে এখানে, যেমন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এবার, লেটার, ইমিডিয়েটলি, সো ফার, এগুলো তোমাদের কী করে রাখতে হবে, তোমাদের বুঝে নিতে হবে, বুঝছো। আর আমি সবগুলোর বাংলা বলে দিচ্ছি। জাস্ট মানে এই মাত্র, জাস্ট নাও মানে জাস্ট মানে মাত্রই, জাস্ট নাও মানে এই মাত্র, অলরেডি মানে হয়ে গেছে, আর রিসেন্টলি মানে সম্প্রীতি, ইয়েট মানে এখনও, এবার মানে হচ্ছে যে তোমাদের চিরদিন বা হয়ে গেছে। লেটলি মানে রিসেন্টলি এর সমার্থক শব্দ, লেটলি মানে কিছুক্ষণ আগে, ইমিডিয়েটলি মানে এখনই, সোপার মানে এখনই, এগুলো মনে রাখবে, কেমন। তারপর দেখো 4 নাম্বার রুলসে আসছে সব। দেখো অতীত নির্দেশক শব্দ বা প্রেস, স্টারডে, ওয়ান ডে, এগো, ওয়ান্স, লাস্ট আফটার এ ফিউ ডেজ, লাস্ট নাইট, ওয়ান্স আপন এ টাইম, ইন দ্য ফার্স্ট, প্রিভিয়াসলি ইত্যাদি থাকলে পাস্ট ফর্মই হবে। তাহলে কি কি, স্টারডে গতকাল, গতকাল মানে কি অবশ্য চলে গেছে কালটা, তাহলে এটা অতীত, যেগুলো অতীত মানে তো সবাই বুঝো, অবশ্যই সবাই বুঝবে, অতীত মানে যে কাজগুলো হয়ে গেছে, তাহলে হয়ে গেছে কি স্টারডে, কাল হয়ে গেছে, ওয়ান ডে মানে আগে হয়েছিল একদিন, এগো মানে আগে, ওয়ান্স মানে একদা হয়ে গেছে কাজটা, লাস্ট মানে আগে, লাস্ট মানে শেষ বোঝাবে, লাস্ট মানডে শেষ বুধবার মানে গত বুধবার। তারপর আফটার মানে আগে, তাহলে আগের কাজটা। তারপর এ ফিউ ডেজ, স্যার আফটারও তো ফরে, এখানে ফরে, এটা আচ্ছা এটা বলে চলে আসছে হয়তো। তারপর এ ফিউ ডেজ, লাস্ট নাইট, ওয়ান্স একদা, ইন দ্য ফার্স্ট অতীতে, প্রিভিয়াসলি মানে অতীতে, এইভাবে থাকলে তোমাদের কী বোঝাতে হবে, ফার্স্ট ফর্মে হবে। দেখো আমি তোমাদের ফার্স্ট ফর্মে একটা রুলস দিয়েছে, দেখো ফার্স্ট ফর্মে আমি তোমাদের স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি, B2 হবে, অথবা পাস্ট ফর্ম বলে, মানে পাস্ট ফর্ম বলে যেটাকে, বুঝছো। ফার্স্ট অতীতে, ফার্স্টগুলোর বাংলা অর্থ কী হবে, হয়েছিল, কাজটা হয়েছিল। যেমন এখানে অর্থ দিচ্ছে আই সি ইউ লং এগো, আমি তোমাকে অনেক আগে দেখি হবে, কখনো এভাবে হবে, তাহলে এটা কী করবে, তা আই স ইউ লং এগো, যার বাংলা অর্থ হচ্ছে তোমাকে আমি অনেক আগে দেখেছিলাম। তাহলে ছিলাম যেমন তুমি বাংলাতে পাল্টাই দিছো অর্থ, মানে বারবকে দেখা থেকে দেখেছিলাম হয়ে গেছে, সেভাবে সি থেকে স করে দিতে হবে। এই রাইট ফর্ম অফ ভার্বের এটা বুঝতে হবে, তুমি অর্থ বুঝলে তোমার মাথায় একদম পানির মতো ঢুকে যাবে, বুঝছো। অর্থ বুঝতে হবে, কি বোঝাতে চাচ্ছে সেভাবে বুঝতে হবে, বুঝছো। আচ্ছা এরপরে দেখো 5 নাম্বার, কোনো কাজ পূর্বে শুরু হয়েছিল এখনও চলতেছে, তারপর বোঝাতে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তোমাকে আমি একটা কথা বোঝাই, দেখো সবাই মনে করো অতীতে একটা কাজ শুরু হয়েছে, মনে করো তোমাদের একটা বিল্ডিং করতেছে, মনে করো তোমাদের একটা বিল্ডিং করতেছে, ওই বিল্ডিংটা কাজ শুরু হয়েছে অনেক আগে, এখনও চলতেছে, বিল্ডিংটা এখনও চলতেছে, মনে করো বিল্ডিংটা হয়ে গেছে, শুধুমাত্র কি রং বা এগুলো বাকি আছে, এগুলো করার জন্য তোমাদের এখনও কি হয়নি, কাজটা শেষ হয়নি। তাহলে অতীতে শুরু হয়ে এখনও যদি কোনো কাজ চলমান থাকে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই এবার দেখো এর সাথে তোমাদের মনে রাখতে হবে সিন্স এবং ফর, এটা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, সিন্স এবং ফর। দেখো সিন্স এবং ফরের একটু করে তোমাদের ব্যবহার আমি শেখাই। দেখো সিন্স কখন বসবে, ফর কখন বসবে, যদি নির্দিষ্ট সময় বোঝায় তখন সিন্স বসে, যখন একটা ডিউরেশন বোঝাবে, একটা সময় ব্যক্তি বোঝাবে তখন ফর বসে। আমি তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো মনে করো তুমি একটা ফিক্সড ডেট দিছো, মানে 29 তারিখ দিছো, তুমি ফিক্সড একটা ডেট দিছো না, তখন এই ফিক্সড ডেট থাকলে তুমি সিন্স বসাবা। আর যখন তুমি একটা ডিউরেশন বা সময় ব্যক্তি দিবা তখন তোমরা ফর বসাবা। যেমন 2 বছর আগে, তাহলে একটা সময় ব্যক্তি, কোনো নির্দিষ্ট টাইম নাই, এই জন্য ফর বসাবে, বুঝছো। আমি এর এখানে উদাহরণ দিয়েছে, এই উদাহরণটা আমি পড়ি। দ্য প্লে ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা খেলা করে, এইভাবে কোনো কথা আছে, তারা 2 ঘন্টা যাবৎ খেলা করতেছে। যেমন দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে কী করতেছে, খেলা করতেছে। দেখছো এখানে সময় ব্যক্তি বুঝালে তখন কি হবে, একটা সময় ব্যক্তি বোঝালে তখন তোমরা কি বসাবো, ওখানে ফর বসাবা। আর যদি আমি এখানে বলতাম দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স 5, মনে করো কয়টা বাজে, গেলে 5টা 5 PM,
তখন তোমরা সিন্স বসাতে হতো। তুমি একটা ফিক্সড টাইম দিয়ে দিয়েছো 5টা থেকে তারা খেলতেছিল, এভাবে বললে তখন কী হতো, সিন্স বসতো। এটা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। দেখো এই আর নিচে দিয়ে দিচ্ছে সিন্স ফর ব্যবহৃত মূল্য ভার্ব বি, ভার্বের ক্ষেত্রে সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দ্য বয় ইল সিন্স ওয়ান ডে, এই তো সেম কথা, ওই উপরে যেটা যেরকম সেভাবে। এখন দেখো তোমাদের একটা কথা হতে পারে, নিচেরটা বিন যুক্ত করছে, শুধু কি যুক্ত করছে, বিন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বুঝছো। এরপরে দেখো, এরপরে সাধারণত অধিকাংশ ছাত্রছাত্রী প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সের অ্যাকশন নিয়ে কাজ করতেছে। আচ্ছা দেখি, ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন দেখো শেষ থেকে বলো 5 4 3 2 1, 1 2 3 4 5। আচ্ছা এগুলোর দরকার নাই, এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো যথেষ্ট। আর লাগলে অবশ্যই আমি টেন্সের উপর একটা ক্লাস নেব, শুধু টেন্স টপিক্সের উপর ইনশাল্লাহ। এরপর দেখো আমি এখন রাইট ফর্মের উপরে আলোচনা আছে, অনেক হিউজ পড়া তো, শুধুমাত্র মানে তোমাদের এগুলা মানে টেন্স নিয়ে পড়ে থাকলে হবে না, মানে আমাদের টেন্সের আলাদা একটা ক্লাস দেব, বেসিক ইংলিশ। আমি তোমাদের বেসিক ইংলিশের উপর ইনশাল্লাহ ক্লাস নেব। সেখানে টেন্স থাকবে, পার্টস অফ স্পিচ থাকবে, পার্টস অফ স্পিচ চিনার উপায় থাকবে, তারপর তোমার এখানে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যা আছে সব প্রত্যেকটা টপিক্সের উপর ক্লাস নেব। ভার্ব নিয়ে আরও অনেক লেখাপড়া আছে, বুঝছো। ভার্ব মানে ইংলিশে ভার্বের অনেক লেখাপড়া, বুঝছো। এগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো বেসিক ইংলিশে, বুঝছো। আচ্ছা এরপরে দেখো রুল নাম্বার 6, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, অ্যাট দ্যাট টাইম ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। যেমন দে প্লে অ্যাট দিস, অ্যাট দ্য কি, অ্যাট দ্যাট মোমেন্ট মানে ওই সময়ে, কি আছে, ওই সময়ে। তুমি উপরে কি পড়ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সময়ে, দিস মোমেন্ট, এখন অ্যাট দ্যাট মোমেন্ট, ওই সময়ে, সে ওই সময়ে কী করতেছে, খেলা করতেছিল, সেজন্য ওয়ার প্লেয়িং। এখন তোমাদের প্রশ্ন হতে পারে অনেকেরই, স্যার এখানে ওয়াজ কেন, ওয়ার নয় কেন? কারণ এটা হচ্ছে যে থার্ড পারসন প্লুরাল নাম্বার। কি নাম্বার? প্লুরাল নাম্বার। কি নাম্বার? থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য ওয়ার। আর যদি এটা যদি দিস থাকতো বা হি থাকতো তখন হি ইজ প্লেয়িং থাকতো, বুঝছো, সরি হি ওয়াজ প্লেয়িং থাকতো। ওয়াজ বসবে কিসের জন্য, সিঙ্গুলার জন্য, আর ওয়ার বসবে প্লুরালের জন্য। আচ্ছা এরপরে আরেকটা রুলসে যায়, রুল নাম্বার 7। দেখো রুল নাম্বার 7, অতীতে দুইটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোর এর পূর্বে আফটার, এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্যটি হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এটা তোমাদের আমি যেভাবে মনে রাখতাম এটা সেভাবে তোমাদের একটু বুঝাই দিই। দেখো কি আছে, আফটার, কি আছে, আফটার, আরটা থাকবে বিফোর। আফটার এবং বিফোরকে আমি মার্ক করেছি এখানে। দেখো আফটার শব্দের অর্থ হচ্ছে পরে, আর বিফোর শব্দের অর্থে আগে। এইভাবে মনে রাখতে পারবা তোমরা। ফার্স্ট ইনডিফিনিট ফিআই, এভাবে আমি মনে রাখতাম। দেখো ফিআই যদি থাকে আফটার, তারপরে তোমাদের থাকবে ফিফি, মানে ফার্স্ট পারফেক্ট থাকলে বিফোর, আগে। এটা আমি তোমাদের বোঝা দিচ্ছি, ওয়েট। দেখো ফিআই, আমি আইটা বোঝা যায় মতো করে দিই। দেখো ফিআই মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, না সরি ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট থাকলে তখন আফটার, মানে আগে থাকলে তখন আফটার বসবে। ফিফি থাকলে তখন এভাবে মনে হবে, ফিআই সমান এই আফটার, ফিফি সমান বিফোর। এরপর অবশ্যই যেটা যায়নি, যেমন ফিফি থাকবে, এরপরে এখানে ফিআই থাকবে শেষে বিফোরে। দেখো এইভাবে আমি তোমাদের বোঝাই। দেখো ফিআই প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট আফটার থাকলে ফার্স্ট ইনডিফিনিট আগে বসবে, তারপর ফার্স্ট পারফেক্ট পরে বসবে। এবার যদি বিফোর থাকে ফিফি আগে বসবে, মানে ফার্স্ট পারফেক্ট আগে বসবে, তারপর পরে কী বসবে, ফিআই, মানে ফার্স্ট ইনডিফিনিট। এখন দেখো দ্য স্টুডেন্ট স্টুড আফটার দ্য টিচিং এন্টার দ্য রুম। এখন দেখো আনসার কি, দ্য স্টুডেন্ট স্টুড আপ আফটার দ্য ক্লাস হেড এন্টার্ড দ্য রুম।
বুঝছো? তাহলে আমরা কি মনে রাখবার কৌশল কি, ফিআই থাকবে, ফিআই আফটার মানে আফটার থাকলে ফিআই আগে থাকবে, মানে প্রেজার তোমাদের কি থাকবে, প্রেজার ফার্স্ট ইনডিফিনিট। দেখছো স্টুট। তারপরে এই দেখো বিফোর যখন আসে তখন কি দিছে, হ্যাড ডাইট আগে আসছে, মানে ফি আগে আসছে, তারপর ফিআই ফরে চলে গেছে। এভাবে মনে রাখবে, বুঝছো? এটা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মার্ক দিয়ে রাখতে পারো, এটা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট। এরপর দেখো আফটার দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে আফটারের যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে অপর ক্লোজটি ফিউচার সিম্পল টেন্সে হয়। যেমন আই গো টু কলেজ আফটার আই হ্যাভ লেফট স্কুল। মানে এর মানে অর্থ বোঝাচ্ছে আমি যখন স্কুল শেষ হবে, স্কুল থেকে আসবো, তখন আমি যখন স্কুল শেষ করব তখন কোথায় যাব, কলেজে যাব। তাহলে যাব মানে এখন যায়নি, অতীতেও মানে এখন যাচ্ছে না, বা অতীতেও যায়নি, এটা যাবে ভবিষ্যতের জন্য শ্যাল বা উইল ইউ ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো এরপরে রুল নাম্বার 8 দেখো, কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এমন বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ নির্দেশ শব্দ টুডে, টু নাইট, টুমরো, নেক্সট, কামিং, এনসুইং, ইন দ্য ডেজ, ইয়ার্স টু কাম প্লাস সময় নির্দেশক ওয়ার্ড বা ফ্লোয়িং ইয়ার থাকবে। দেখো আই মিট ইউর ফ্রেন্ড টু নাইট। এখন মিট টু নাইট মানে আজ রাতকে রাতে দেখা করব হবে, কখনো দেখা করে না, বুঝছো? মানে আজ রাতে দেখা করবে, এখনও দেখা করে না, তাহলে সেজন্য করবে তাহলে তুমি শ্যাল বা উইল বসাবা। কে তোমাদের আমি রুলস মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের রুলসটা দিচ্ছি, শ্যাল বা উইল প্লাস বি ওয়ান। আচ্ছা বি1 মানে প্রেজেন্ট ফর্মটা। আচ্ছা এরপরে রুল নাম্বার 5 দেখাচ্ছি। দেখো বাক্যে বাই দ্য টাইম, বাই দ্য মান্থস, বা নেক্সট টাইম এগুলো যদি থাকে, বাই নেক্সট টাইম, মান্থ, ইয়ার এগুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্সে হয়। যেমন না এটা মনে রাখবা, বাই দ্য টাইম, বাই দিস মান্থ, বাই দিস ইয়ার মনে করো 2 ইয়ার যা থাকে আর কি। নেক্সট আগস্ট, লতা অ্যান্ড তামিম ম্যারি ফর 10 ইয়ার্স। দেখেন জাস্ট 10 ইয়ার্স কেন আছে, 10 বছর একটা ফর কেন আছে, কারণ তোমার সময় 10 বছর একটা সময় ব্যক্তি এর, তাহলে সিন্স বসবে না, ফর বসবে। তারপর হ্যাভ বিন ম্যারিটেড। এখানে তোমাদের একটা জিনিস আমি তোমাদের বোঝাই দিই, মার্ক দিয়ে, হ্যাভ বিন ম্যারিটেড। এখানে দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, অক্সিলারি ভার্ব, এরপরে বিন হচ্ছে মেন ভার্ব, আর ম্যারিটেড হচ্ছে তোমাদের এখানে বুঝতে হবে এটা কোনো ভার্বে নয়, এটা নন ফাইনেটে চলে গেছে। বিনটা মেন ভার্বে যাবে, কিন্তু ম্যারিডটা কি হয়ে যাবে তোমাদের, এটা নন ফাইনেট ভার্বে চলে যাবে। আচ্ছা এগুলো নিয়ে নন ফাইনেট নিয়ে আমি আর আলোচনা করব নেক্সট ক্লাস, মানে আমি ওই বেসিক ইংলিশের সময় করাবো। এরপর দেখো 10 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH থাকলে সাবজেক্টের পূর্বে টেন্স বা পার্সন অনুযায়ী টু বি ভার্ব, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো হোয়াট ইউ ওয়ান্ট, এখন তুমি ওয়ান্ট ভার্ব বসাবে, ডুটা বসাতে হবে, ওয়ান্টটা বসাতে হবে। দেখো এখানে যদি আমি তোমাদের আরেকটা বোঝার সুবিধার্থে আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে এদিকে, হোয়াট হি ওয়ান্ট দিছে, কি দিছে, ওয়ান্টস দিবে। এখন এটা তুমি এটাকেও যদি প্রশ্ন করো কি থাকবে, হোয়াট ডাস হি ওয়ান্ট, তখন ওয়ান্টে এসটা উঠে যাবে, কারণ ডাস মেন বার মানে যেটা গিয়েছে অক্সিলারি ভার্বে ডাসটা নিয়ে আসছে, এটা তোমাদের বুঝতে হবে। দেখো তাহলে হোয়াট ডাস, তখন কি হবে, হোয়াট ডাস হি ওয়ান্টস। এখন ইউ হচ্ছে কি সেকেন্ড, আর সিঙ্গুলার নাম্বার এখানে তোমরাও বুঝাইতে পারে। ইউ হচ্ছে যে তোমরা, তুমি, এগুলো অনেকে এক বচনও হতে পারে, বহু বচনও হতে পারে, বুঝছো? এগুলো নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে জানলে তখন আমি তোমাদের আলোচনা করব। এখন মনে করো
সময় খুব কমতে হতে হয়। যেটাকে 11 নাম্বার। সাবজেক্ট সিঙ্গুলার হলে 12টি সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে 12টি প্লুরাল হয়। তাহলে কি সাবজেক্ট সিঙ্গুলার হলে 12টি সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট কি হলে মনে করো সাবজেক্ট আমি এখানে মনে করো উদাহরণটা কিন্তু আমি তোমাদের এখানে সি আছে, কি আছে, সি আছে, তাহলে বি দিছে 12টা, তোমাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী আনতে হবে। সেটা কি দিবা ইস। আবার তোমাদের বুঝে দিই মেন মানে বি বারবের সিঙ্গুলারটা কী কী, ইস এবং এম এবং ওয়াস। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এম কেন আনসার, মানে ভাইয়া এম কেন আনসার? এম হচ্ছে যে আয়ের জন্য বসে, সবসময় কিসের জন্য বসে? আয়ের জন্য। আচ্ছা এটা না রাখলেও সমস্যা নেই, তোমাদের ওটা রাখতে হবে ইস এটা। তারপর দেখো শি ইজ মাই সিস্টার, তারপর এরপরে দে আর ওয়ার বা দে আর, তাহলে হি কাপলস এস আই নিউ। এরপরে দেখো 12 নাম্বার, সাধারণত এবিস্টিক নাম আনকাউন্টেড নাম্বার হ্যাঁ এটা মনে রাখবা, আনকাউন্টেড নাম্বারের জন্য কি বসে? পুরে ডিটারমিনার দা থাকলে 12 প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের পুরে দা বসলে সেটি কমন নাউন হয়। এটা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন দা পুয়ার মিসারেবল, মনে করো দা ফোর দিছে, ফোর হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, ফোর একটা অ্যাডজেক্টিভ, তাহলে ফোরের আগে কি আছে? আর্টিকেল আছে, দা আছে, দা থাকতে হবে। আর্টিকেল মনে করো গিয়া থাকলে হবে না, এ বা এম থাকলে হবে না, এ বা এ এন থাকলে এটা হবে না, তোমাকে কি থাকতে হবে? আর্টিকেল দা থাকতে হবে। তাহলে দা থাকলে তোমার এটা কেন আর বোঝায় জানো? এটা হচ্ছে যে গরিব গোষ্ঠীদের বোঝাচ্ছে, মনে করো ফুয়ার গোষ্ঠীকে বোঝাচ্ছে, সেই জন্য বুঝছো, সেই জন্য আর হয়। এরপরে দেখো রিলেটিভ প্রনাউন হু ইজ দ্যাট, এগুলো থাকে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে আগে। তুমি যেমন ধরো হু আছে, এখানে তোমাদের দেখবে হু এর জন্য হু এর আগে কি আছে? আই আছে, আয়ের অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। মনে করো এখানে আই না দিয়ে হি দিছে, হি থাকলে হি এর অনুযায়ী ইস বসাতে হতো। তারপর যদি তোমাকে আরেকটা, তো মনে করো এখানে কি আছে? দেয়া আছে। এরপরে দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি থাকে সেন্টেন্সের সাবজেক্ট হয়, এক্ষেত্রে 200, মানে এটা মনে রাখার একটা কৌশল, 231 এবং দূষিকার ক্ষেত্রে 132 এর পার্সন অনুযায়ী করাতে হবে। এটা হচ্ছে তোমাদের মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটু পড়া। আচ্ছা এগুলো তোমাদের ইউনিভার্সিটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পড়া। দেখো আই হি, আচ্ছা এখানে তোমরা এইভাবে না পড়ে তিনজন ব্যক্তি লং ডিস্টেন্স, তাহলে এখানে তোমাদের কি মনে রাখতে হবে? 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তাহলে এখানে 10 মাইল ইএস দেখে তোমরা কখনো এটা ফ্লোরাল পারবে না, অথবা 10 দেখে কখনো পারবে না। একটা দূরত্ব, মানে একটা শুধুমাত্র একটা দূরত্ব বোঝাইছে, একটা দূরত্ব, অনেকগুলো দূরত্ব না। সেই জন্য এখানে কি সিঙ্গুলার নাম্বারই হবে না, সরি সিঙ্গুলার ভার্বই হবে। তারপর দেখো হিয়ার এবং দিয়ার, সরি আমি হিয়ার পড়েছি, সরি দুঃখিত। মনে করো দিয়ার হিয়ার দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটির নির্ধারিত ভার্বটির নাউন নাম্বার এবং দিয়ে বসলে, যখন এখানে দেখবে তোমরা দিয়ার থাকলে এর ভার্ব কি বলছি, ভার্বের পরে একটা অবশ্যই কি থাকবে? দিয়ার, এইভাবে থাকবে, প্রথমে দিয়া থাকবে। মনে করো আমি এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়া থাকবে, এরপর একটা ভার্বের জায়গা দিছে, এরপর আরেকটা। তো এখানে হাই স্কুল, এই দেখো এই হাই স্কুল, এই পুরোটা একটা নাউন ফ্রেজ ওয়ার্ড, বুঝছো? হাই স্কুলের অনুযায়ী তোমাকে বার বসাতে হবে। তো হাই স্কুল মানে একটা স্কুলকে বোঝাচ্ছে, একটা উচ্চ বিদ্যালয়কে বোঝাচ্ছে, তখন এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ইস আনতে হবে। তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার প্লেস, তাহলে এখানে টু দিছে, তাহলে টু হাই স্কুল, দেখো টু হাই স্কুল, তাহলে টু হাই স্কুল মানে কি দুইটাই হাই স্কুল, তাহলে আর বসাতে হবে। তাহলে দেয়ারের কোনো কি নাই, সাবজেক্টের দাম নাই, তাহলে এই বেশি শুধুমাত্র এর ফর নাউনের আগে অনুযায়ী। এটাও তোমরা এক প্রকার অ্যান্টিসিডেন্টের মতো বলতে পারো। সো দ্যাট এন দ্বারা যুক্ত হলে ভার্ব কী হবে? প্লুরাল হবে। দেন মিতা এবং রিতা আর ফ্রেন্ডস, এগুলো সিম্পল, মানে দুইজন ব্যক্তি আছে, সেই জন্য কী বলছে তোমরা আর বলছে। দেখো এরপরে 19 নাম্বার, দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে একটির পূর্বে আর্টিকেল থাকলে আরেকটির পূর্বে, এইটা হচ্ছে যে তোমরা এভাবে মনে রাখবা, দ্য কমান্ডার অ্যান্ড দ্য ক্যাপ্টেন। মনে করো ক্যাপ্টেন এবং কমান্ডারের যদি দুইটা দা না থাকে,
দুইটা দা না থাকে তাহলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, এভাবে ইংলিশে ধরা হয়, বুঝছো? মনে করো আমি তোমাদের উদাহরণটা দুইটাই দেখেছি, এই তো মনে করো দা হেডমাস্টার, দা সেক্রেটারি, এখানে দুইজন ব্যক্তি, কিন্তু দা হেডমাস্টার আর একটা শুধু একজন ক্যাপ্টেন, মানে একই পদের দুজন, পদ দুইটা বুঝেছি কিন্তু মানুষ কয়জন? একজন। দা কমান্ডার, ক্যাপ্টেন একই মানুষ, দুজন ব্যক্তি এরকম বোঝায়, বুঝছো? ইংলিশে এভাবে বোঝায়। তাহলে ওইখানে এক ব্যক্তি বোঝালে তখন ইজ বসবে, আর বহুজন ব্যক্তি বোঝালে আর বসবে। এরপর দেখো এ নাম্বার অফ, এ লেট অফ এ মেনি ইত্যাদি প্লুরাল থাকলে প্লুরাল পাবে, কিন্তু দ্য নাম্বার অফ মেনি এ ইত্যাদি থাকলে তোমাদের কি করতে হবে? বার অফ সিঙ্গুলার করতে হবে। দেখো এ নাম্বার অফ বয়েস ইজ প্রেজেন্ট, আর সরি আর প্রেজেন্ট, এখানে তোমরা দেখো এ নাম্বার এবং দা নাম্বারের মধ্যে পার্থক্য দেখো। বয়েস তোমরা দেখো এখানে এ নাম্বার, এটা মনে রাখে এইভাবে, এ নাম্বার থাকলে অয়ার সরি প্লুরাল হবে, তারপর দা নাম্বার থাকলে সিঙ্গুলার, দা নাম্বার সিঙ্গুলার, এ নাম্বার প্লুরাল, এইভাবে মনে রাখি, বুঝছো? মুখস্থ করে ফেলি, এটা মানে কোনো রুলসের মধ্যে নাই, এটা ইংলিশের একটা জ্ঞান। তারপর সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকলে ক্যান ক্যান এগুলো থাকলে তাহলে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেমন আই মাস্ট, একটুগুলো পড়ার দরকার নেই, এগুলো এমনি মনে রাখে তোমরা। ক্যান, বাট, হেড বেটার, হেড রাদার, তারপর উড বেটার, উড রাদার, কোড, মে, মাইট, শ্যাল, ডু, ডিড, ডাট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, নিড, ডার ইত্যাদি থাকলে তোমাদের প্রেজেন্ট ফর্মে বা মানে ভার্বের এক নাম্বার, ভার্বের কোনো পরিবর্তন হবে না, বেস ফর্মই থাকবে, প্রেজেন্ট ফর্ম বলবো না, কারণ প্রেজেন্ট ফর্ম বললে একটা সমস্যা আছে। তো তোমরা এগুলো আমরা শেষ করে ফেলছি। তারপর পেসিভ ভয়েসটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো বি, এখানে দেখো এটা এইভাবে শিখতে হবে না, পেসিভ ভয়েসের ক্ষেত্রে এগুলো তোমাদের মনে রাখতে হবে না। একটা জিনিস তোমরা শিখে রাখো, ক্যান বি, এটাও আমি মারতে, ক্যান বি, কুড বি। এখন এখানে দেখো একটা বার বসে গেছে বি, তোমাদের একটা জানা আছে এম ইজ, আর এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি বুঝাবো, কিন্তু এগুলো হচ্ছে ক্যানের পর কখনো ইজ বসে না, এর বাবা বসে, কে বসবে, বি বসবে, তাহলে ক্যান বি। এরপরে বি একটা বার বসে গেছে, তাহলে আরেকটা বার থাকতে পারবে না, নন ফাইনাইটে বসাই দিতে হবে, কিন্তু এরপরে আইনজি যোগ করা হলে নন ফাইনাইট বসাতে পারবে না, তাহলে তোমাদের বি তিরিওয়ালা একটা বার বসাতে হবে। যেমন ক্যান বি এর পরে তুমি বোঝানো ইনজুরেট বা রিমুভেট, এভাবে তোমরা বসাবে, বুঝছো? তারপর মাইক বি, এখানে সবগুলো বার বসে গেছে একটা, সেই জন্য আরেকটা বার হবে, এটা তোমাদের নন ফাইনাইট দিয়ে বসাতে হবে, এটা এইভাবে রুলস। এখানে তোমাদের কোনো পেসিভ ভয়েস বা কিছু বোঝাতে হবে না, তোমরা এইভাবে বুঝবে, বুঝছো? তারপর সাধারণত ইনফিনিটিভে টু ব্যতীত প্রিপোজিশন, এটা মনে রাখবা, এবার এটা তোমরা এবার মনে রাখবা, প্রিপোজিশনের পর আইনজি যোগ হবে, টু ছাড়া, শুধুমাত্র কি ছাড়া, টু ছাড়া। প্রিপোজিশনের পরে কি থাকবে, আইনজি, প্রিপোজিশনের পরে আইনজি, প্রিপোজিশনের পরে আইনজি, এভাবে মনে রাখবা। তাহলে প্রিপোজিশনের পরে কী থাকবে, আইএনজি থাকবে। প্রিপোজিশনগুলো তোমরা দেখে নাও, ইন, অ্যাট, অন, অফ, ফর, ফরম, বাই, উইথ, উইথাউট, উইদিন, বিলো, অ্যালং, তারপর বিসাইড, বিয়ন্ড, বিফোর, আপ, আফটার, ইনটু, অ্যাক্রস, অ্যাবভ, ওভার, বিহাইন্ড, ডাউন, ইনসাইড, চেঞ্জ, স্টিল, ওয়ে অফ, টুয়ার্ডস, অ্যারাউন্ড, এগুলো থাকলে এরপরে কী যোগ করে দিতে হবে, তোমাদের আইএনজি যোগ করে দিতে হবে। দেখো টু ব্যতীত ইনফিনিটে টু ব্যতীত কিছু নিয়ম আছে আলাদা, এগুলো তোমাকে আমি পরে বোঝাবো। তারপর দেখো দ্য বয়েজ ওয়াজ ফার্নিশড ফর মেকিং অ্যান্ড নয়েস, এখানে দেখো ফর একটা কি প্রিপোজিশন, ফর একটা কি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে কি থাকবে, আইএনজি থাকবে, প্রিপোজিশনের পরে কি বসাবা তোমরা, আইএনজি যোগ বসাবা, সেই জন্য তোমরা কি প্রিপোজিশন আছে, সেই জন্য তোমরা কি বসাইছো, আইএনজি বসাইছো। এরপরে দেখো ইনফিনিটিভ টু ব্যতীত উইথ এ ভিউ টু, আই টু, এডিশন টু, তারপর অ্যাডভার্স টু, বি ইউজ টু, অবজেক্ট টু, কনভিন্স টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফর ওয়ার্ড টু, গেস্ট ইউজ টু, বি অ্যাকুমিস্টেড টু, বি অপোজ টু, প্রেপার টু, এগুলো থাকলে এরপরে তোমরা কি বসা দিবা, আইএনজি দেবো। এগুলো মুখস্থ করে রাখবা, মুখস্থ করে রাখিও, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি প্রত্যেক ঢাকা ইউনিভার্সিটি বলো, গুচ্ছ বলো, তোমরা এমনি রাজশাহী বা যে কোনো ইউনিভার্সিটিতে এগুলো আসে, বুঝছো? এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা দেখে রাখবা, বুঝছো? গেট ইউজ টু, এগুলোর পরে তোমরা কি বসাবে, আইএনজি করে দেবে। যেমন এখানে একটা তোমাদের দিছে
আই এম লুকিং ফর হোয়াট টু হিয়ার হিয়ার ইউ ফর মি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটা কেন দিছে? আচ্ছা যাই হোক, এখানে তোমরা বলবা স্যার এখানে আই এম লুকিং কেন দিছে? এখানে হচ্ছে এম লুকিং দিছে কারণ এরপরে দেখো এম, আই এর পরে কি দিছে? এম, মানে অক্সিলারি ভার্ব আসছে। তাহলে তোমাদের কন্টিনিউয়াসে কি অক্সিলারি লুক ফরওয়ার্ড টুর ফর ভার্ব একটা খালি দিছে, ওরা বলছে এখানে তুমি ভার্ব বসাও। তাহলে তুমি কি ভার্ব বসাবা? তাহলে তুমি দেখে বসাবা হেয়ারিং, কারণ লুক ফরওয়ার্ড টু থাকলে টুর পরে কিন্তু ভার্বের এক নাম্বার ফর্মই হয়, কিন্তু এখানে সেভাবে বসবে না। কারণ কেন না? কারণ লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বলে এগুলাকে। এগুলা থাকলে তোমাকে কি করে দিতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। কিন্তু উপরেরটা তো কোনো যোগ করে নাই, কারণ এখানে এটা হচ্ছে ইনফিনিটিভ, কারণ এখানে ওয়ান্টেড টু দিয়ে কোনো কি আছে? ডি নাই, সেজন্য। এখন দেখো এরপরে 25 নম্বর, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। হেল্প মানে একটা বারবি ভাই, দেখো এখানে হেল্প একটা বারব, হেল্প আরেকটা বারব। আরেকটা কথা মনে রাখবা, দুইটা বার পাশাপাশি বসলে নয়তো টু প্লাস বার কোন বসবে, নয়তে তোমাকে কি করে দিতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে, নয়তে ঠাট মানে বিত্রি বসাতে হবে, বারবে 3 নাম্বার ফর্মটা বসাতে হবে এভাবে। যেমন তো তোমাদের একটা লিস্ট থাকবে হয়তো নিচে, আমি নিচে দিয়ে রেখেছি হয়তো, এই তোমাদের কতগুলো কোন ভার্বের পর আইএনজি যোগ হবে, কোন ভার্বের পরে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব 1 হবে, কোন ভার্বের পরে বি3 হবে, এগুলা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো নিচে, বুঝছো? এখন উড়িয়া মাইন্ড এর পরে আইএনজি, মাইন্ডের পরে আইএনজি, ওরদের পরে আইএনজি, গোয়িং। এখন দেখো এটা তোমরা বোঝাতে এভাবে বুঝতে পারো, আই সা হিম গোয়িং। একটা তোমাদের মনে রাখবে, একটা বাক্য কয়টা ভার্ব থাকতে পারবে? মেন ভার্ব থাকতে পারবে শুধু ভাই একটা, এটা মনে রাখবা। ভার্বে একটা সেন্টেন্সে ভার্ব থাকতে পারবে শুধুমাত্র কয়টা? একটা বা সেন্টেন্সে শুধুমাত্র একটা ভার্বই থাকতে পারবে। তাহলে দেখো আই স হিম গো, তাহলে এখানে শুধু একটা স ভার্ব বসে আছে, তাহলে আরেকটা কি বসা দিতে হবে? তোমাদের আইনজি করে দিতে হবে, টু করতে হবে। টু কখন বসা হবে? যখন উদ্দেশ্য, মনে করো আমি আই গো টু হোম, না সরি, আই গো টু হসপিটাল টু ভিজিট মাই কাজিন। এখন তুমি হসপিটালে কেন গেছো? কোনো উদ্দেশ্য, কাকে দেখার উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য নিয়ে গেছো। কি উদ্দেশ্য? তোমার কাজিনকে দেখতে গেছো, তাহলে এটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছে না, তখন কি বসাইছো? টু বসাইছো। যেমন এটা তোমাদের লিখে দিলে ভালো হবে, আই, এটা বড় স্পেস নাই তো, তাহলে আমি জুম দিয়ে দিই। মনে করো আই, লেখাটা শিখ না ধরুন, আই, ও সরি, আই গো টু হসপিটাল টু visit my cousin আমার কাজিনের সঙ্গে দেখা করতে। তাহলে উদ্দেশ্য কোথায় গিয়েছিল? হসপিটালে। কিসের উদ্দেশ্যে? ভিজিটের উদ্দেশ্যে। কিন্তু তোমরা দেখো আই স হিম গো, এখানে কোনো উদ্দেশ্য আছে? আমি দেখেছি তাকে যাইতে, তো কোনো উদ্দেশ্য আছে? নাই, সেই জন্য এখানে এইরকম। আচ্ছা এরপরে দেখো আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস। আচ্ছা এরপর দেখো অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কনসিডার, ডিসলাইক, ফিনিশ, কিপ, মিস, তারপর পোস্টপন, স্টপ, সাজেস্ট, এগুলো থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে। যেমন স্টপ রাইটিং, তারপর আই অ্যাডমিটেড টু, আই অ্যাডমিট, এইভাবে আই অ্যাভয়েড স্মোকিং, স্মোক একটা নাউন ভার্ব, আর স্মোকিং একটা নাউন হয়। অ্যাফেয়ার, আক্স, ডিসাইড, ডিমান্ড, ফরগেট, এই ভার্বগুলো তোমরা মনে রাখবে, এগুলার পরে টু বসে, এগুলার গেট, গট, গেটিং, এগুলো কোয়াজিটিভ ভার্ব হিসাবে পাস্ট পার্টিসিপল হয়, কোয়াজিটিভ ভার্বে। আচ্ছা এগুলো নিয়ে অনেক পড়া আছে, আমি বিস্তারিত পরে আলোচনা করব। শুধুমাত্র এখানে একটা জিনিস দেখাবো, তোমরা যদি হ্যাভ হ্যাজ হ্যাড, গেট, গট এরপরে যদি নাউন দেখবা, নাউনটা যদি কাজ করতে পারে, কাজ বলতে মানুষ বা ব্যক্তি হয়, তখন সেটা হবে যে ভার্বের 3 নাম্বার ফর্ম। আর যদি না হয়, যদি ব্যক্তিবাচক না হয় বস্তুবাচক, এগুলো আমি তোমাদের ভবিষ্যতে এইভাবে বোঝাই দিব, এটা কি কারণে হয়েছে, ওইটা কি কারণে হয়নি, এটা তোমাদের পজিটিভ ভার্ব নিয়ে।
আচ্ছা, নেটওয়ার্ক ডিস্টার্ব আর আমার মোবাইলের চার্জও নাই। আচ্ছা, আমি তোমাদের কত পড়াইছি 29-30, আমি 30টা মার্ক দিয়ে রাখছি। এরপর আমি আরেকটা ক্লাস নেব, রাইট ফরওয়ার্ড পারবে আর কয়টা রুল থাকবে, হয়তো 30টার এতগুলো লাগবে না। এরপর ক্লাস আমি ইম্পর্টেন্টগুলো মার্ক প্র্যাকটিসে চলবে, প্র্যাকটিস করে করে আমাদের পড়তে হবে, বুঝছো? তাহলে আজকে এখানে এতটুকুই। তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।